আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের ওই যে এশিয়ান কাপ রাইজিং স্টার্স, তারপরে হচ্ছে বাংলাদেশের আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ, মুশফিকুর রহিমের ১০০তম টেস্টের যেই উপলক্ষ, সেই ব্যাপারগুলো নিয়ে দেখতে দেখতে এবং বিপিএল নিয়ে কি কি হচ্ছে, আসলে এক একদিন এক এক খবর আমাদের কাছে আসছে, বাট এখন পর্যন্ত কোনো কনফার্মড নিউজ আমরা পাচ্ছি না বিপিএল এর কনফার্মেশন রিলেটেড, যে আসলে কবে হচ্ছে, কয়টা দল খেলছে, সেগুলোই এখনো কনফার্মেশন নাকি হয়নি। সো এত কিছুর মাঝখান দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু আয়ারল্যান্ডের সঙ্গে যে ৩ ম্যাচের টি-20 সিরিজ হবে, যেটা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে, সেই টি-20 সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। এবং সেই স্কোয়াডটা নিয়ে আসলে খুব একটা আলোচনা আমরা করতে এখনো দেখছি না, কারণ এই ব্যাপারটা অনেক কিছুর অগোচরে পড়ে গেছে। তবে আলটিমেটলি যেহেতু খেলাটা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে, অর্থাৎ কাল বাদে পরশুদিন ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে, তার আগে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের এই যে স্কোয়াডটা দেওয়া হয়েছে, এই স্কোয়াডটা যে ঘোষণা করা হয়েছে, সেই স্কোয়াড নিয়ে একটা আলোচনা করে নেওয়া যায়। কারণ এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে বাংলাদেশের, সেই জায়গাটার মধ্যে আমরা কিন্তু বুঝতেই পারছি যে আর কয়েক মাস পরই টি-20 বিশ্বকাপটা আসছে, এবং সেখানে এখন যেই মেম্বাররা স্কোয়াডে খেলবেন বা যেই প্লেয়ারদেরকে দিয়ে খেলানো হবে, মোস্ট লাইকলি খুব একটা পরিবর্তন ছাড়াই এই দলটাই তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। সুতরাং সেই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার প্রস্তুতির একেবারে আগ মুহূর্তে কিন্তু আমরা রয়েছি, এবং সেই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস বুঝে নেওয়া, যে আসলে বাংলাদেশ কি পরিকল্পনা নিয়ে যাচ্ছে, সেটার একটা ছাপ তাদের স্কোয়াডটা দেখলেই আমরা বুঝে ফেলতে পারি। এখন বাংলাদেশের টি-20 স্কোয়াডটা নিয়ে আমরা এই বছরের শুরু থেকে যখন এগিয়ে যাচ্ছিলাম, খুব একটা বেশি কিন্তু আমরা নড়াচড়া করতে দেখি নাই, কারণ বাংলাদেশ সাফল্য পাচ্ছিল, এবং কিছু স্পেসিফিক জায়গায় আমরা দেখছিলাম যে কিছু প্লেয়াররা সেটেলড হয়ে গেছেন, এবং তাদেরকে নিয়ে খুব একটা বেশি দুশ্চিন্তা আমরা করছিলাম না, মনে হচ্ছিল যে খুব সেটেলড একটা অবস্থায় আমরা আছি। তবে ওই টালমাটাল সিচুয়েশনটা কিন্তু আবারও তৈরি হয়ে গেছে। যে কোনো একটা বড় টুর্নামেন্টের আগেই বাংলাদেশের অবভিয়াসলি কোনো না কোনো একটা জায়গায় সমস্যা শুরু হয়, এবং সেই সমস্যার প্রতিকার খুঁজতে খুঁজতে আমরা অনেক ধরনের আইডিয়াস নিয়ে এসে পড়ি। তবে শেষ পর্যন্ত যখন কোনো সুরাহা না হয়, কোনো একটা বেটার আইডিয়া নিয়ে, একটা ক্লিয়ার মাইন্ডসেট নিয়ে আমরা টুর্নামেন্টে না যেতে পারি, তারপর কিন্তু দেখা যায় সাফল্য পাইনি, এবং তখন অনেক ধরনের কথাবার্তা ওঠে যে এই টিম নিয়ে আমরা কিভাবে সফল হব, এই টিমে তো এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। সো ওই ধরনের একটা সমস্যার দানা বাঁধা কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশের টি-20 স্কোয়াডটার মধ্যে। এবং কি কারণে হয়েছে, লাস্ট যে সিরিজটা আমরা খেললাম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ঘরের মাটিতে, একটা টি-20 সিরিজ খেললাম আমরা, সেই সিরিজটা বাংলাদেশ ৩-০-তে হেরেছে। একটা ম্যাচও আমরা জিততে পারিনি, ৩-০-তে হেরেছে। এবং এই একই স্কোয়াড, মোটামুটি সেম ধরনের স্কোয়াড নিয়ে আমরা এশিয়া কাপ খেললাম, সেখানেও একটুর জন্য আমরা ফাইনালে যেতে পারিনি। পাকিস্তানের সঙ্গে ম্যাচটা হেরে যাওয়াতে আমরা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারিনি, যদিও আমরা সুপার ফোরে উঠতে পেরেছিলাম। তারও আগের কথা যদি বলি, আমরা নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ জিতেছি, আমরা পাকিস্তানের সঙ্গে সিরিজ জিতেছি, শ্রীলঙ্কার সঙ্গে আমরা সিরিজ জিতেছি। সো এরকম কিছু সাফল্য আমাদের ছিল, এবং মোটামুটি ওই একই সেটেল স্কোয়াড নিয়েই বাংলাদেশ আফগানিস্তানকেও বাই দ্য ওয়ে আমরা ৩-০-তে সিরিজ হারিয়েছিলাম। সো এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশের টি-20 স্কোয়াডটাকে নিয়ে খুব একটা বেশি নেগেটিভ আলোচনা কিংবা সমালোচনা হতে কিন্তু আমরা দেখিনি, কারণ সাফল্য পাচ্ছিলাম। তবে সাফল্য যদি আমরা পাই, শুধুমাত্র রেজাল্ট তো আর সাকসেসের প্যারামিটার হয় না, প্রসেসেরও একটা ব্যাপার থাকে, কোন কোন খেলোয়াড়রা আছেন, এবং তারা যেহেতু এত সময় ধরে একসঙ্গে খেলছেন, তাতে করে প্রতিপক্ষরা তাদেরকে কি ফিগার আউট করে ফেলেছে কিনা, এবং তাতে করে তাদের ইমপ্রুভমেন্টগুলো আমরা কোথায় দেখতে পারি, সেগুলো নিয়ে কিন্তু নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। এবং বাংলাদেশ আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে স্কোয়াডটা ঘোষণা করেছে, আপনি কিন্তু মনে মনে হয়তো চিন্তা করতে পারেন যে যেহেতু আয়ারল্যান্ড, আমাদের এক্সপেরিমেন্ট করার কিন্তু একটা সুযোগ এখানে থাকতে পারে, এবং তুলনামূলকভাবে ডেফিনেটলি বাংলাদেশ আয়ারল্যান্ডের থেকে শক্তিশালী। যদিও আয়ারল্যান্ড গতবার যখন বাংলাদেশে এসেছিল ২০২৩ সালে, সেখানে যে টি-20 সিরিজটা হয়েছিল, বাংলাদেশ কিন্তু ৩-০-তে হোয়াইট ওয়াশ আয়ারল্যান্ডকে করতে পারেনি। ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ জিতেছিল, তবে ২-১-এ শেষ ম্যাচটা বেশ কনভিনসিংলি আয়ারল্যান্ড বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। সুতরাং তাদের সঙ্গেও যে আমাদের একটা নিরঙ্কুশ আধিপত্য থাকবে বা থাকারই কথা, ব্যাপারটা কিন্তু এরকম না। টি-20 ইন্টারন্যাশনালসে সবসময় আমরা দেখি যে ইটস আ ভেরি টাইট অ্যাফেয়ার, কোনো ছোট বড় দলের ভিতরেও ডিফারেন্স যতটুকু থাকে সেটা অনেকটাই কমে আসতে থাকে। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে আয়ারল্যান্ড সিরিজের জন্য আসলে আমরা কীরকম একটা স্কোয়াড চিন্তা করছিলাম, দুটো অ্যাঙ্গেল থেকে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা যেতে পারে। এক হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে যে প্লেয়ারদেরকে তারা চিন্তা করছেন, তাদেরকেই আসলে ফর্মে ফেরানোর চিন্তা ভাবনা করা, তাদেরকেই রেগুলার গেম টাইম দেওয়া, সেটা একটা অপশন হতে পারে। দ্বিতীয় অপশন হতে পারে, যারা যারা অফ ফর্মে আছেন, যারা যারা সফল হননি, যারা যারা বিগত কয়েক সিরিজ ধরে দেখতে পাচ্ছি যে স্ট্রাগল করছেন, পারফর্ম করতে পারছেন না, তাদের রিপ্লেসমেন্টগুলোকে খুব জলদি বের করার একটা সুযোগও হতে পারতো এই আয়ারল্যান্ড সিরিজটা। বাট আমরা কি সেই সুযোগটা দিতে পেরেছি কিনা বা পারছি কিনা, এই স্কোয়াডটার দিকে তাকালেই সে ধারণাটা আমরা পেয়ে যাব।
স্কোয়াডের দিকেই তাকান, স্ক্রিনের বাম পাশে স্কোয়াডের লিস্টটা অন্তত আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সেই জায়গাটায় আপনি দেখবেন যে ক্যাপ্টেন লিটন কুমার দাস যথারীতি আছেন। সাইফ হাসানকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ভেরি রিসেন্টলি এই টি-20 সেট আপটার, যেটা একটা পজিটিভ মুভ আমার কাছে মনে হয়েছে। তারপরে ওপেনিং স্লটের মধ্যে আরও অপশনস হচ্ছেন তানজিদ হাসান, তামিম, পারভেজ ইমন, তাদেরকে নিয়ে খুব একটা চিন্তা ভাবনা নেই এই জায়গাটায়। তৌহিদ হৃদয় আছেন মিডল অর্ডারে, তিনিই খেলবেন। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, জাকের আলীকে রাখা হয়েছে, শেখ মেহেদী হাসান রয়েছেন, রিশাদ হোসেন রয়েছেন, নাসুম রয়েছেন, যিনি খুব একটা ভালো সময় কাটাচ্ছেন এই মুহূর্তে অন্তত বাংলাদেশ ন্যাশনাল টিম সেট আপে টি-20 হিসেবে যদি চিন্তা করি। তানজিম হাসান সাকিব আছেন, শরীফুল আছেন, সাইফুদ্দিনকে আবারও ফিরিয়ে আনা হয়েছে, যাকে নিয়ে খানিকটা নাটক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। তাকে প্রথমে চিটাগাং পাঠানো হলো, তারপর জানা গেল যে তিনি আসলে স্কোয়াডের মধ্যেই নেই। সো তিনি ফিরেছেন, এটা একটা ভালো দিক। মুস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে এবং সেই সাথে সারপ্রাইজিং এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে একটাই পরিবর্তন ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সঙ্গে এই সিরিজের দলটার মধ্যে। ইনফ্যাক্ট দুটো পরিবর্তন, একটা হচ্ছে তাসকিন নেই, তাসকিনের জায়গায় সাইফুদ্দিন অন্তর্ভুক্ত হয়েছেন, আর শামীম হোসেন পাটোয়ারি তার জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে আসা হয়েছে। সো এই হচ্ছে দুই পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলের সঙ্গে বা স্কোয়াডের সঙ্গে। সো ওভারঅল আপনি দেখেন কোর টিমটার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আপনি সেভাবে লক্ষ্য করছেন না। ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন সব ঠিক আছে, ওপেনিং স্লটের যে অপশনসগুলো রয়েছে পারভেজ ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন, তারাই আছেন। এবং মিডল অর্ডারের জায়গাটায় আসলে তাওহিদ হৃদয়ের উপরেই ভরসা রাখা হচ্ছে এই জায়গাটায়। এবং তারপর জাকের আলী, অনেক, নুরুল হাসান সোহান, তাদেরকেও কিন্তু রাখা হয়েছে। এক্সট্রা করে অ্যাড করা হয়েছে মিডল অর্ডারের জন্য মাহিদুল ইসলাম অঙ্কন। শামীম হোসেন পাটোয়ারি তিনি বাদ পড়ে গেছেন, অবশ্যই বেশ কিছু টানা বাজে পারফরমেন্সের কারণেই তাকে দল থেকে বাদ পড়তে হয়েছে, সেটা নিয়ে খুব একটা বেশি কমপ্লেন হয়তো থাকবে না। এবং বোলিংয়ের ক্যাটাগরিতে দেখেন শরীফুল রয়েছেন, সেখানে মুস্তাফিজ আছেন, এক্সপিরিয়েন্সটা রাখা হয়েছে, সেখানে তানজিম সাকিব তিনি তো ডেফিনেটলি থাকবেনই, তিনি আছেন। সাইফুদ্দিনকেও রাখা হয়েছে স্কোয়াডের মধ্যে অ্যাজ আ ফোর্থ পেস বোলার। 4 জন পেস বোলার আছে এই দলটার ভেতরে। এবং স্পিন ক্যাটাগরিতে শেখ মেহেদী আছেন, রিশাদ আছেন, সেই সাথে নাসুম আহমেদ, এই 3 জন স্পিনিং পারফর্মাররা এই দলের সঙ্গে যুক্ত আছেন। সো যুক্তিটা কোন কোন জায়গায় আসলে আমরা নিয়ে আসতে পারি এই স্কোয়াডটা দেখে আপনার তো মনেই হচ্ছে, প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কোনো ধরনের এক্সপেরিমেন্টেশন হয়নি। এবং বাংলাদেশ মোটামুটি 2026-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে সেটার জন্য মোটামুটি চূড়ান্ত একটা দল হয়তো চিন্তা ভাবনা করেই রেখেছে। এই প্লেয়ারদেরই আশপাশের কিছু একটা হবে, বড় জোরে একটা বা দুটো পরিবর্তন আসতে পারে, এছাড়া পরিবর্তনগুলো আমার মনে হয় না সেভাবে আসবে। এবং তাসকিন আহমেদ এই মুহূর্তে কিন্তু তিনি ওই টি-10 টুর্নামেন্ট যেটা হচ্ছে সেখানেও খেলতে গিয়েছেন, তিনি তার স্টেটা হয়তো সেখানে এক্সটেন্ড করছেন, তাকে এই স্কোয়াডে রাখা হয়নি। এবং তারপর আপনি যদি চিন্তা করেন মুস্তাফিজুর রহমান, তাকে কি বিশ্রাম দেওয়া যেত কিনা, নাকি তার রিদমটা কন্টিনিউ করে রাখার জন্য তাকে এই সিরিজেও রাখা হয়েছে। সব কটা ম্যাচ হয়তো তিনি খেলবেন না, এমনও হতে পারে তাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হবে, হয়তো একটা ম্যাচ খেলবেন বা দুটো খেলবেন, এভাবে করেই বাংলাদেশের যে 4 পেসার আছে তাদেরকে সুযোগ দেওয়া হবে। বাট দিন শেষে যেই মূল সমস্যাটা বাংলাদেশের রয়ে যায় সেটা হচ্ছে ব্যাটিংয়ে। আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও আমার কাছে মনে হয়েছে যে ব্যাটিংয়ে আমরা বিশাল বড় স্ট্রাগল করেছি। বোলাররা তাদের যথাসাধ্য চেষ্টাটা করেছেন, ব্যাট হাতেও বোলাররাই রান করেছেন, ব্যাটারদের কিন্তু পারফরমেন্স অনেকটা যাচ্ছে তাই বলা যেতে পারে রিসেন্ট সময় অন্তত। এবং সেটা শুধুমাত্র একটা ম্যাচে না, দুটো তিনটা প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশের টপ অর্ডার, মিডল অর্ডার তারা কিন্তু ক্লিক করতে পারেনি। এবং যাদের যে জায়গায় রোল দেয়া ছিল সেই রোলগুলো কিন্তু তারা প্লে করতে পারছেন না। লিটন দাস খানিকটা অফ ফর্মে আছেন, টেস্টে রানে ফিরেছেন, সেটা তার জন্য একটা সুসংবাদ। আশা করি টি-20 সিরিজটাতেও তিনি রানে থাকতে পারবেন, কারণ নেদারল্যান্ডসের সঙ্গে কিন্তু রান পেয়েছিলেন, শ্রীলঙ্কার সঙ্গে রান পেয়েছিলেন, এশিয়া কাপেও ইনজুর্ড হওয়ার আগ পর্যন্ত মোটামুটি মনে হচ্ছিল যে তিনি ছন্দে আছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা তার একেবারেই ভালো যায়নি। সাইফ হাসান, হি হ্যাড এন ইনডিফারেন্ট সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কিন্তু খুব একটা ভালো করতে পারেননি, যা করেছেন এশিয়া কাপে, তারপর আফগানিস্তান সিরিজেও ওয়ানডে সিরিজটা কিছু একটা করে দিয়েছেন, টি-20 সিরিজেও করেছিলেন, তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা কিন্তু একেবারেই তিনি ভালো করতে পারেননি, তার ফর্মে ফেরার একটা প্রয়োজন রয়েছে। তানজিদ হাসান তামিম, তিনি লঙ্গার ভার্সন এনসিএল খেলছিলেন, সেখানে সেঞ্চুরি পেয়েছেন দ্রুত গতির, সো তার খেলার মধ্যে তিনি অন্তত আছেন, সে ব্যাপারটা বোঝা যায়। পারভেজ হোসেন ইমন তিনিও আছেন। এবং এই জায়গাটার মধ্যে আমার মনে হয় ব্যাটিং অর্ডারে বাংলাদেশের পরিবর্তন আনার যে চেষ্টাটা ছিল সেটা আসলে রাইজিং যে কাপটা হয়েছে এশিয়ান কাপ রাইজিং স্টার, সেখান থেকে কিছু প্লেয়ারদের নিয়ে আসার একটা সুযোগ হয়তো ছিল। তারা যদি ভালো পারফর্ম করতেন মিডল অর্ডারে, তাহলে তাদের কাছ থেকে বা তাদের মধ্য থেকে কাউকে হয়তো এই স্কোয়াডে ইনক্লুড করে মিডল অর্ডারে খেলানোর চেষ্টাটা করানো যেত, কিন্তু ফ্লপ করে গেছেন। আকবর আলীকে নিয়ে কথা হচ্ছিল, ইয়াসির আলীকে নিয়ে কথা হচ্ছিল, তারা কিন্তু ফ্লপ করে গেছেন। মাহিদুল অঙ্কনও ফ্লপ করেছেন। তো আমি একটু অবাকই হয়েছি যে মাহিদুল অঙ্কন ফ্লপ করার পরও কেন তাকে টি-20 স্কোয়াডে রাখা হয়েছে। চূড়ান্ত লেভেলের অফ ফর্মে এই মুহূর্তে তিনি কাটাচ্ছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত তাকে কোনো ম্যাচই আদৌ দেওয়া হয় কিনা, বা ম্যাচটা দিলেও
কিসের বেসিসে দেওয়া হবে, কার জায়গায় দেওয়া হবে, সেটা একটা বিরাট বড় প্রশ্নের জায়গা। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই ব্যাটিং অর্ডারটায় ওই 4, 5, 6, 7 এই জায়গার ভিতরে কিন্তু আসলে সাইফুদ্দিনকে যদি আপনি না নেন সেই ক্ষেত্রে কোনো বাহাতি ব্যাটার অপশন থাকে না। সো ওই জায়গাটাতে আমি ভাবছিলাম যে ডেফিনেটলি বাহাতি কাউকে যদি ইনক্লুড করার স্কোপ থাকতো ওই পজিশনগুলোতে, তাহলে কিন্তু একটা ইম্পর্টেন্ট চেঞ্জ আমরা হয়তো দেখতে পারতাম। শামীম পাটোয়ারি বেসিক্যালি যে কাজটা করতেন তিনি তো এখন নেই, তার জায়গায় একজন ডানহাতি ব্যাটারকে আনা হয়েছে মাহিদুল অঙ্কন, যার কিনা আবার বোলিংও নেই। সুতরাং ওই সিক্সথ বোলিং অপশন হিসেবেও যে শামীমকে ইউজ করা যায় সেইটাও কিন্তু আমরা পাচ্ছি না। সো একটু শর্ট পড়ে যেতে পারে আমাদের বোলিংয়ের এন্ডের জায়গাটা। ওভারঅল স্কোয়াডটার মধ্যে আমি তেমন কোনো ডাইনামিজম দেখি না, ড্রামা দেখি না। এ দলের হয়ে যারা ভালো করেছেন এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্সে, রিপন মণ্ডল, তাকেও দেখলাম যে ইনক্লুড করা হয়নি স্কোয়াডে বা তাকে নিয়ে চিন্তা করা হচ্ছে না আপাতত, উইচ ইজ ফাইন। টি-20 ওয়ার্ল্ড কাপটা যাক, তারপর হয়তো তাকে ইন্টিগ্রেট করানোর চিন্তা ভাবনা করা যেতে পারে, কারণ কারেন্টলি আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টটা বেশ ভালো করছে এমনিতেই। এবং হাসান মাহমুদের মতো ক্রিকেটারও কিন্তু সুযোগ পাচ্ছেন না, এমনই একটা সেট আপ তৈরি হয়ে গেছে এই জায়গাটায়। স্পিন ডিপার্টমেন্টেও খুব একটা সমস্যা নেই, যেখানে রাকিবুলের হয়তো আসার সুযোগ ছিল, বাট নাসুম, শেখ মেহেদি, রিশাদ তারা তো ভালো করছেন। সুতরাং তাদের জায়গায় আমার মনে হয় না যে রাকিবুলকে সুযোগ দেওয়া যেত। ওপেনিং স্লটে একটা ব্যাপার অবশ্যই থাকতে পারতো, হাবিবুর রহমান সোহান যেহেতু এত ভালো ফর্মে আছেন, তাকে কি একটা বাজিয়ে দেখার সুযোগ এখানে ছিল কিনা সেটা একটা প্রশ্নের জায়গা। তবে ওই যে তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন দাস, অনেকগুলো কিন্তু টপ অর্ডার অপশন আছেন। সৌম্য সরকারকে নেওয়া হয়নি, সো বুঝতেই পারছেন যে এই জায়গাটাতেও হাবিবুর রহমানের ঢোকার কোনো সুযোগ নেই। মেহরব একটা ইন্টারেস্টিং অপশন মেবি হতে পারতো বাংলাদেশের জন্য, অ্যাজ এ লেফট হ্যান্ডেড ব্যাটার যিনি মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন। অ্যাটলিস্ট শামীমের জায়গায় তাকে আমরা যদি দেখতাম খুব একটা অবাক হতাম না, কারণ তিনি কিন্তু রাইজিং স্টার্সে ভালো করেছেন। এশিয়া কাপ রাইজিং স্টার্সে তার পারফরমেন্স বেশ ভালো ছিল, বোলিংটাও ইম্প্রুভমেন্ট তিনি সেখানে দেখিয়েছেন, ব্যাটিংয়েও তিনি কতটুকু কি করতে পারেন দেখিয়েছেন। সো তার মধ্যে একটা পোটেনশিয়াল অন্তত দেখা যায় যে একটা লেফট হ্যান্ডেড লেট মিডল অর্ডার ব্যাটার যদি আমরা চাই, সেই ক্ষেত্রে হয়তো মেহরবকে আমরা একটা চিন্তাভাবনায় রাখতে পারি। বাট দিন শেষে প্রশ্ন আবারও রয়ে যায় জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহান। তারপর আমি বলবো আফগানিস্তান সিরিজে কিছু ভালো নক তিনি খেলেছেন, আমরা সেই সিরিজটা জেতার পেছনে তার কিন্তু একটা অবদান ছিল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা যদিও একেবারেই তার ভালো যায়নি, বাট তারপর আমি বলবো নুরুল সোহানকে অনেক ইম্প্রুভমেন্টের জায়গা দেখাতেই হবে, কনসিস্টেন্সিটা নিয়ে আসতে হবে তার খেলার ভিতরে, এবং যখন যা প্রয়োজন সেই ধরনের পারফরমেন্স তিনি দিবেন ব্যাট হাতে, সেইটা আমরা অন্তত আশা করতে পারি। তবে জাকের আলী অনেক অ্যানাদার সিরিয়াস ক্রিকেটার, যাকে নিয়ে আমাদের প্রশ্ন থাকে যে তিনি কিভাবে এই স্কোয়াডের মধ্যে জায়গা করে নিয়েছেন, এবং শামীম পাটোয়ারি বাদ পড়লে জাকের আলী অনেক কীভাবে টিকে গেলেন সেটা একটা প্রশ্নের জায়গা। কারণ শামীম পাটোয়ারি কিন্তু আউটফিল্ডে তিনি ফিল্ডিং করবেন, তিনি তার থেকে বেটার ফিল্ডার, এটা এতটুকু মেনে নেওয়া যায়। শামীম পাটোয়ারির বোলিং আছে, জাকের আলী যদি কিপিং না করেন সেই ক্ষেত্রে অ্যাজ আ ব্যাটার ছাড়া তার আর কি কন্ট্রিবিউশন আছে। সো আমি জানি না, কিছু একটা তো চিন্তাভাবনা রয়েছে ক্রিকেট বোর্ডের, তারা ভেবেছেন ব্যাপারটা। স্কোয়াড হচ্ছে এটাই, এবং বাংলাদেশের এই স্কোয়াডটা আসলে আয়ারল্যান্ডের সাথে কি করতে পারে সেটা আমরা এখনো বুঝতে পারছি না ঠিকঠাক। আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচটা বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে চিটাগাংয়ে, এবং সেই ম্যাচটার জন্য আমি একটা লাইভ ওয়াচ অ্যালংয়ের চিন্তা ভাবনা করছি আমার ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যারা বাংলায় ম্যাচটা উপভোগ করতে চান তাহলে আমার সঙ্গে ইউটিউবে অবশ্যই জয়েন করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা এই মেসেজটা। এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুল করবেন না, কমেন্ট করে জানিয়ে দেবেন এই স্কোয়াডের ব্যাপারে আপনাদের মতামত, এবং প্রথম টি-20 আইতে কোন খেলোয়াড়দেরকে আসলে প্রথমভাবে এই স্টার্টিং 11-এ সুযোগ দেওয়া উচিত বাংলাদেশের পক্ষে, সেই ব্যাপারটা আপনারা জানিয়ে দিতে পারেন। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।